আচ্ছা, আমরা আমাদের এজেন্ডা শুরু করি। লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেটা হইল কনভেক্স ফাংশন বানানোর একটা নিয়ম নিয়ে কথা হচ্ছিল, ঠিক আছে? তো ইন জেনারেল একটা ফাংশনাল কনভেক্স নাকি কনভেক্স না এটা ডিটারমাইন করা অনেক কঠিন হইতে পারে। ওইটার অ্যানালাইটিক্যাল কন্ডিশন, যেটা অ্যানালাইটিক্যাল ডেফিনিশন তো আছে, ওই যে এক্স, ওই যে ইনইকুয়ালিটিটা, আচ্ছা ওই ইনইকুয়ালিটির একটা নামও আছে, এটা আপনাদের বলে দেই। আমাদের কনভেক্স ফাংশনের ক্লাস নেই ওকে। তো এইটা ছিল আমাদের কনভেক্স ফাংশন হওয়ার কন্ডিশন। ইনইকুয়ালিটির একটা নাম আছে, এটাকে জেনসেন্স ইনইকুয়ালিটি বলে। তো এটা হলো আমাদের অরিজিনাল ডেফিনিশন কনভেক্স ফাংশনের। তবে আমরা অনেক সময় এই ডেফিনিশনটা ইউজ করি না, আরেকটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন ইউজ করি। সেটা হইল ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। ওকে, মাল্টিভ্যারিয়েবল ফাংশন হইলে আমার হেসিয়ানের যে আইজেন ভ্যালুগুলো, সেই আইজেন ভ্যালুগুলো সবগুলো গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। তো এই কন্ডিশনটা একটা অ্যানালাইটিক্যাল কন্ডিশন, তবে কমপ্লিকেটেড ফাংশন হইলে এই কন্ডিশনটা চেক করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে। ইন জেনারেল একটা ফাংশন কনভেক্স থেকে কনভেক্স না এটা ডিটারমাইন করা একটা ডিফিকাল্ট প্রবলেম। তো আমরা লাস্ট ক্লাসে ডিসিপ্লিন কনভেক্স ফাংশন নামক একটা জিনিস দেখছিলাম। সেটা হলো যে আমরা যদি কিছু স্পেসিফিক নিয়ম মেনে বিভিন্ন ছোট ছোট কনভেক্স ফাংশন জোড়া লাগাই তাহলে একটা বড় ফাংশন বানাইতে পারবো এবং ওই ফাংশনটা আমি ভেরিফাই করতে পারবো যে এটা কনভেক্স। ওকে, এবং এটাও বলেছিলাম যে ওই নিয়মটা ফলো করলে, মানে ওই রুলগুলা অনুযায়ী যদি একটা ফাংশন কনভেক্স হয় তাহলে ওটাকে ডিসিপ্লিন কনভেক্স ফাংশন বলবো। ওই নিয়মগুলো যদি স্যাটিসফাই না করে তাহলে যে ওইটা একটা কনভেক্স ফাংশন হবে না, এইটার গ্যারান্টি দিতে পারবো না। আমরা সর্বোচ্চ এটা গ্যারান্টি দিতে পারবো যে এটা একটা ডিসিপ্লিন কনভেক্স ফাংশন না। বুঝতে পারছি? আচ্ছা, এবং ডিসিপ্লিন কনভেক্স ফাংশনের যে অপটিমাইজেশন ওইটাকে ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিং বলে। আচ্ছা, তো ডিসিপ্লিনড কনভেক্স ফাংশন, এটা রুলটা যেটা ছিল সেটা একবার শর্টে রিভিউ করি। ধরেন আমার কাছে একটা ফাংশন আছে, মাল্টিভ্যারিয়েবল ফাংশন এফ অফ g1 অফ এক্স, g2 অফ এক্স ডট 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 gk অফ এক্স। ঠিক আছে, একটা মাল্টিভ্যারিয়েবল ফাংশন আছে যেখানে আমি ফাংশন কম্পোজিশন করছি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্যারামিটারের মধ্যে আবার আলাদা আলাদা ফাংশন বসাইছি। তাহলে এই বড় ফাংশনটা কনভেক্স হবে, ডিসিপ্লিন কনভেক্স ফাংশন হবে যদি 1। আচ্ছা, আর রুলটা কি? রুলটা হলো বাইরে থেকে ভিতরে ঢুকতে হবে। প্রথমে এফ কে কনভেক্স হইতে হবে, এফ ইজ কনভেক্স। আর 2 নাম্বার হলো ইফ f is increasing in gi, then gi is convex, or if f is decreasing in gi, then gi is concave. ওকে, অর্থাৎ বাইরের ফাংশনটাকে কনভেক্স হইতে হবে। তারপরে আমরা প্যারামিটার বাই প্যারামিটার যাব। এই প্যারামিটারের যদি এইটা ইনক্রিজিং হয়, অর্থাৎ এই প্যারামিটার বাড়াইলে যদি এইটা বাড়ে, তাইলে এই ফাংশনটাকেও কনভেক্স হইতে হবে। আর এই প্যারামিটার কমাইলে যদি এইটা এই প্যারামিটার কমালে যদি এইটা বাড়ে, মানে ডিক্রিজিং ফাংশন মানে কি? ডিক্রিজিং ফাংশন মানে হইলো বাড়ালে কমে অথবা কমালে বাড়ে, একই কথা।
এটা ইনক্রিজ করলে যদি এটা কমে তাহলে ডিক্রিজিং, আর এটা ইনক্রিজ করলে যদি এটা ইনক্রিজ করে তাহলে ইনক্রিজিং, যদি এটা ইনক্রিজ করলে এটা ডিক্রিজ করে তাহলে এই ভিতরে ফাংশনটাকে কনকেভ হইতে হবে। ওকে, আচ্ছা, আর কনকেভিটি চেক করবেন কেমনে? কনকেভিটি চেক করার কন্ডিশন হইল মানে কনকেভিটির জন্য এরকম লিস্ট দেওয়া যেতে পারে, তবে আমরা এত কিছু মাথার মধ্যে রাখার দরকার নেই। আপনারা যেটা চিন্তা করবেন সেটা হলো GI ইজ কনকেভ ইফ মাইনাস GI ইজ কনভেক্স। তো কোনো ফাংশনে কনকেভিটি চেক করতে হইলে ওইটার মাইনাস দিয়ে গুণ দিবেন, মাইনাস দিয়ে গুণ দিয়ে কনভেক্সিটি চেক করবেন, এবং কনভেক্সিটি চেক করার কন্ডিশন কি? এইটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা লাস্ট ক্লাসে কিছু এক্সাম্পলও দেখছিলাম যে এই নিয়ম অনুযায়ী কিছু কিছু ফাংশন করা যায়, চেক করা যায়। আচ্ছা, আজকে ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। তো আপনাদের পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে? আচ্ছা, এখন ধরেন এই নিয়ম মেনে আমরা যখন ফাংশন ভাঙাইতে থাকবো তখন দেখেন আমাদের কিছু কিছু ফাংশনে কনভেক্সিটি কিন্তু চেক করাই লাগবে। যেমন ধরেন এফ ইজ কনভেক্স, যেমন লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এরকম একটা এক্সাম্পল ছিল e⁻x1 - ln x2, রাইট? ঠিক আছে, তো আমি তখন ধরেন একটা নাম দিছি যে f1 of u equals to e⁻u, এটার কনভেক্সিটি চেক করা লাগছিল। মানে এটাকে ধরেন বিভিন্ন ফাংশনে ভাঙাইছি। তারপরে আরেকটা নাম দিছি হইল g of x, x1, y which is x1 - y। তারপরে সেখানে হয়তো আমার আরেকটা নাম দেওয়া দরকার, h দিই। তারপরে h of x2 equals to ln of x2, সরি, অথবা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাসও দিতে পারি, একই কথা। তো আমার বড় ফাংশন থেকে অনেকগুলো ছোটো ছোটো ফাংশনে ভাঙানো লাগছে। আচ্ছা, ভাঙানোর পরে ছোটো ফাংশনগুলোর কনভেক্সিটিকে আমরা চেক করছিলাম, ওগুলো কিন্তু অ্যানালাইটিক্যালি চেক করছিলাম। ঠিক আছে, যেমন e⁻u এর কনভেক্সিটিকে আমরা চেক করছি, e⁻u এর সেকেন্ড ডেরিভেটিভ বাইর করছি, সেকেন্ড ডেরিভেটিভ বাইর করে তারপর দেখাইছি যে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0। তারপর এটা কনকেভিটি চেক করছিলাম কেমনে? ওটা হয়তো গ্রাফ থেকে বলছি, মানে অ্যাকচুয়ালি করতে গেলে আপনার সেকেন্ড ডেরিভেটিভ বাইর করে তারপর চেক করা উচিত। অর্থাৎ এই নিয়মটা যদি ফলো করি, আমি যখন এটাকে অনেকগুলো ছোটো ছোটো ফাংশনে ভাঙাবো, ওই ছোটো ছোটো ফাংশনের কনভেক্সিটি কিন্তু আমার ওই অ্যানালাইটিক্যাল কন্ডিশন ব্যবহার করেই চেক করা লাগবে। ঠিক আছে, ওই ফাংশনগুলোকে আমরা বলি হলো অ্যাটম ফাংশন। ওকে, যে ভাঙাইতে ভাঙাইতে যেটার পরে আর ভাঙাইতে পারবো না, ওই যেটাকে আর ভাঙাইতে পারবো না অথবা ভাঙায় লাভ হবে না, সেইটার ফাংশন আমাদের অ্যানালাইটিক্যাল প্রসিজারেই যাওয়া লাগবে। অর্থাৎ এই রুলগুলো বেসিক্যালি বলে যে কিছু ছোট ছোট ফাংশন আছে যেগুলো কনভেক্সিটি আমরা জানি, ওই ছোট ছোট ফাংশন জোড়া লাগানোর নিয়মটা হইলো এই রুলটা। কিন্তু ওই ছোট ছোট ফাংশনের কনভেক্সিটি যে জানি, ওই ফাংশনগুলো কনভেক্সিটি কেমনে জানি? ওইগুলো অ্যানালাইটিক্যালি জানি, তো ওইগুলো অ্যানালাইটিক্যালি ভেরিফাইড। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন হলো কনভেক্স অপটিমাইজেশন। আচ্ছা, কনভেক্স অপটিমাইজেশন বা কনভেক্স প্রোগ্রামিং যেটাই বলেন, তো আমাদের এতদিনকার অপটিমাইজেশন প্রবলেমের ফরম্যাটটা কি ছিল? ফরম্যাট ছিল এরকম যে আমাদের কোনো একটা ফাংশনকে মিনিমাইজ করা লাগবে, মিনিমাইজ f of x such that x, মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশনে যেটা ছিল যে x হইল কোনো একটা সেটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। কনভেক্স অপটিমাইজেশন ইজ এ সাবক্লাস অফ অপটিমাইজেশন প্রবলেমস, যেখানে এই কস্ট ফাংশনটা একটা কনভেক্স ফাংশন
আর এই যে কনস্ট্যান্টের যে সেটটা, এই সেটটা একটা কনভেক্স সেট এটি। ওকে, দিস ইজ এ কনভেক্স ফাংশন and this is a convex set. যদি এরকম হয় তাইলে আমরা এই প্রবলেম, এরকম একটা অপটিমাইজেশন প্রবলেমকে কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম বলি। ঠিক আছে, আচ্ছা তো সাধারণত আমরা কনস্ট্যান্টগুলো তো ধরেন ইনইকুয়ালিটি দিয়ে লিখতে পছন্দ করি। এটা ঠিক সব কনস্ট্যান্টকে ইনইকুয়ালিটি দিয়ে লেখা যায় না, কিন্তু দিস ইজ এ ওয়াইড ক্লাস অফ কনস্ট্যান্টস যেগুলো কি ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটি কন্ডিশনের মাধ্যমে লেখা যায়। তো ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটি কন্ডিশনের মাধ্যমে লিখলে, আচ্ছা আমরা কনভেক্স অপটিমাইজেশনেরও একটা স্পেশাল সাব ক্লাস নিয়ে কাজ করব, সেটা হলো ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন। ওকে, আচ্ছা ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন কি? এটা হলো এই ফাংশনটাকে একটা ডিসিপ্লিন কনভেক্স ফাংশন হতে হবে, অর্থাৎ ভেরিফাই যে এটা একটা কনভেক্স ফাংশন। এবং ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশনে ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো একটা স্পেশাল ফর্মের হয়। আচ্ছা স্পেশাল ফর্মটা কি? স্পেশাল ফর্মটা হলো এরকম, ইকুয়ালিটি কনস্ট্যান্ট যেইগুলা, আচ্ছা সাধারণত ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো তো এরকম হয় আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো এরকম হয়। ওকে, ডিসিপ্লিন কনভেক্স ফাংশনে ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলা, সরি ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমে ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো লিনিয়ার হয়। ওকে, ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো লিনিয়ার হয় আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো এইগুলা কনভেক্স ফাংশন হয়। আচ্ছা, এখন আসলে আপনাদের বেসিক্যালি নমেনক্লেচার পড়াইতেছি, তেমন কোনো টেকনিক পড়াইতেছি না, খালি বলতেছি যে কনভেক্স ফাংশন কাকে বলে, কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম কাকে বলে, কনভেক্স সেট কেমনে ডিফাইন করা অপটিমাইজেশন প্রবলেম, এইটা। তো ইন জেনারেল একটা কনভেক্স সেট বানানোর জন্য আমাকে যে কনস্ট্যান্টগুলো এই ফরম্যাটে নিতে হবে এটা নেসেসারি না। তবে এই ফরম্যাটে নিলে আপনি ভেরিফাই করতে পারবেন যে এই দুইটা কন্ডিশন যেই পয়েন্টগুলো স্যাটিসফাই করে ওই পয়েন্টগুলো একটা কনভেক্স সেট ফর্ম করবে। ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন মানে কি? ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন মানে এমন একটা অপটিমাইজেশন প্রবলেম যেখানে আপনি সব কিছু ভেরিফাই করতে পারবেন, যেটা ভেরিফাই করতে পারবেন যে এই ফাংশনটা কনভেক্স, এইটা ভেরিফাই করতে পারবেন যে এই ফাংশনটা কনভেক্স, এইটাও ভেরিফাই করতে পারবেন যে এই সেটটা কনভেক্স। ইন জেনারেল অন্যান্যভাবেও কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম বানানো যাইতে পারে, কিন্তু সেটা হয়তো ভেরিফাইবল নাও হইতে পারে, যেটা বললাম যে আপনার কনভেক্সিটি ভেরিফাই করা তো একটা কঠিন কাজ। ঠিক আছে, আচ্ছা তো এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলে যে সেটটা পাবো ওই সেটটা যে কনভেক্স হবে, এটার ছোট একটা প্রুফ দেখি। আচ্ছা, প্রুফটা করার জন্য শর্টই বলি, প্রুফটা করার জন্য যেটা লাগবে আপনার, আচ্ছা একটা রেজাল্ট লাগবে, রেজাল্ট 1, দুইটা কনভেক্স সেটের ইন্টারসেকশন একটা কনভেক্স সেট। ইফ C1, C2 আর কনভেক্স সেটস, আচ্ছা কনভেক্সকে আমি অ্যাব্রিভিয়েশন দিয়ে CVX লিখি অনেক সময়, দেন C1 intersection C2 is also convex. এইটা আপনাদের ইনটুইটিভ সেন্স মেক করা উচিত, আচ্ছা উচিত না বলি, মানে ইনটুইটিভ সেন্স মেক করে। ধরেন এই সেটটা কনভেক্স, এটার মানে কি? ধরেন যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে যদি স্ট্রেট লাইন আঁকি তাহলে স্ট্রেট লাইনটা সেটের মধ্যে থাকবে, রাইট? ভিজুয়ালি যেটা বোঝায়। এই সেটটাও কনভেক্স, যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে যদি আঁকি তাহলে এই সেটের মধ্যে থাকবে। তো এটা কি বুঝতেছেন যে এই দুইটার ইন্টারসেকশন তো এইটা, এখানে আমি যে কোনো স্ট্রেট লাইন যদি আঁকি এই স্ট্রেট লাইন পুরোটাই সেটের মধ্যে থাকবে, এই সেটের বাইরে যাওয়ার উপায় নেই। ওকে, তো ভিজুয়ালি তো বোঝাই যেতেছে যে ইন্টারসেকশনটাও কনভেক্সই হবে। তো একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখি। আপনি দুইটা পয়েন্ট নেন x1, x2 such that x1 আর x2
C1-এও আছে, C2-তেও আছে। যেহেতু x1 আর x2, আচ্ছা আমি সিরিয়ালি লিখি, সিন্স x1, x2 belongs to C1 and C1 is convex, C1 যেহেতু কনভেক্স তাহলে এই দুইটা লাইন সেগমেন্ট C1-এ থাকবে, অর্থাৎ থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 belongs to C1 for all theta belongs to 0, 1. 0 আর 1 এর মধ্যে যে কোনো ওয়েট করে আমার ওই স্ট্রেট লাইন সেগমেন্টের উপর পয়েন্ট নিলে ওইটা C1-এ থাকবে। সিমিলারলি এইটাও তো সত্যি যে x1 আর x2 C2-তে আছে এবং C2 একটা কনভেক্স সেট, তাইলে x1 আর x2 যে কোনো কনভেক্স কম্বিনেশন, আচ্ছা এই ধরনের কম্বিনেশনকে কনভেক্স কম্বিনেশন বলে, x1 x2 যে কোনো কনভেক্স কম্বিনেশন C2-তেও থাকবে, রাইট? সিমিলারলি আমরা এটাও লিখতে পারি যে থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 বিলংস টু C2। এখন এই পয়েন্টটা C1-এও আছে এবং এই পয়েন্টটা C2-তেও আছে, therefore বাই ডেফিনিশন এই পয়েন্টটা C1 ইন্টারসেকশন C2-তেও আছে। তো x1 আর x2 যেহেতু C1 আর C2 দুইটার মধ্যেই ছিল, তাহলে x1 আর x2 C1 ইন্টারসেকশন C2-তে ছিল, x1 x2 কনভেক্স কম্বিনেশনও C1 ইন্টারসেকশন C2-তে থাকবে, therefore C1 ইন্টারসেকশন C2 ইজ এ কনভেক্স সেট। ওকে ওকে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এই থিওরেমটা কেন বললাম এই কারণে আমি দেখাবো যে এই ইকুয়েশন স্যাটিসফাই করে যে পয়েন্টগুলা, ওই পয়েন্টগুলো একটা কনভেক্স সেট ফর্ম করে, এবং এই ইকুয়েশন যেই স্যাটিসফাই করে যে পয়েন্টগুলো সেইগুলো একটা কনভেক্স সেট ফর্ম করে। তাইলে এই দুইটাই সাইমultaneously স্যাটিসফাই করবে কোন পয়েন্টগুলো? এই সেটের ইন্টারসেকশন, এই সেট প্লাস এই সেটের ইন্টারসেকশন। যেহেতু এই দুইটা কনভেক্স, therefore এদের ইন্টারসেকশনও কনভেক্স। বুঝতে পারতেছি? আচ্ছা চলেন প্রমাণ করি। 1 x equals to b, ধরলাম আমার কাছে দুইটা পয়েন্ট আছে x1, x2 যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অথবা কনসিডার দ্য সেট অফ সলিউশন সেট। এই ইকুয়েশনের সলিউশন সেট হইল দ্য সেট অফ অল এক্স সাচ দ্যাট x equals to b, অর্থাৎ এমন সব x এর সেট যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আমরা তো এটাই প্রমাণ করতে চাই যে এই সলিউশন সেটটা কনভেক্স। মেট্রিক্স তো কনভেক্স ফাংশন না, মানে আচ্ছা প্রথমত আমি তো কনভেক্স ফাংশন প্রমাণও করার চেষ্টা করছি না, আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি যে ax equals to b একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের যে সলিউশনের সেট, ওই সলিউশনের সেটটা কনভেক্স। হ্যাঁ ম্যাট্রিক্স ইকুয়েশন, রাইট, এটা আমাদের লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনের ইকুয়েশনটাই, ঠিক আছে। হ্যাঁ মানে আপনার একটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনের যে সলিউশন সেট ওইটা কনভেক্স হয়। ওকে আচ্ছা, তো এটা কনভেক্সিটি প্রমাণ করব। ধরেন বেশ সিম্পল, কনভেক্সিটি প্রমাণ করার আমার কন্ডিশন কি? যদি এই সেটের মধ্যে দুইটা এলিমেন্ট নেই তাহলে এদের কনভেক্স কম্বিনেশন এই সেটের মধ্যে থাকবে, এটি তো প্রমাণ করতে হবে, রাইট? আচ্ছা, তো নিলাম দুইটা এলিমেন্ট x1, x2, এদের কনভেক্স কম্বিনেশন এই সেটের মধ্যে থাকবে কখন? এই সেটের মধ্যে কোন কোন পয়েন্টগুলো আছে? শুধু সেই পয়েন্টগুলোই আছে যারা এই ইকুয়েশনটাকে সলভ করে। তার মানে এটা প্রমাণ করতে হবে যে এদের কনভেক্স কম্বিনেশন এই ইকুয়েশনটাকে সলভ করবে। বুঝতে পারতেছেন? আমাদের কনভেক্স সেটের কন্ডিশনটা কি? একটা সেটকে আমরা সিকে কনভেক্স বলি ইফ অ্যান্ড অনলি ইফ যদি x1 আর x2 সি এর মধ্যে থাকে
তাইলে x1 আর x2 কনভেক্স কম্বিনেশন সি এর মধ্যে থাকবে, রাইট? আচ্ছা, তো আমি এখন এই সেটের থেকে দুইটা পয়েন্ট নিছি, এই দুইটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন এই সেটের মধ্যে আছে এটা প্রমাণ করতে চাই। তো এই সেটের মধ্যে থাকার কন্ডিশনটা কি, কি স্যাটিসফাই করলে এই সেটের মধ্যে থাকে একটা পয়েন্ট, তো সেই পয়েন্টটাকে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। তার মানে এইদের কনভেক্স কম্বিনেশনকে এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এই সেটের মধ্যে থাকবে। আচ্ছা, তো এদের কনভেক্স কম্বিনেশন কি? এদের কনভেক্স কম্বিনেশন হইলো এই জিনিসটা 1 মাইনাস থিটা x2, এটা হইলো এদের কনভেক্স কম্বিনেশন। তাইলে এবার এটাকে ইকুয়েশনের মধ্যে বসাইতে হবে, এটা সমান সমান যদি বি চলে আসে তাহলে তো আমাদের প্রমাণ শেষ, রাইট? বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এটা সমান কি আসে দেখি, এটা আসে হলো থিটা টাইমস এ এক্স প্লাস 1 মাইনাস থিটা টাইমস এ এক্স টু। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এখানে এ ম্যাট্রিক্স, এক্স হইল ভেক্টর, আর থিটাগুলো কিন্তু স্কেলার, থিটা 1 মাইনাস থিটা দুইটাই স্কেলার, ওকে? আচ্ছা, x1 তো এই সেটে ছিল, রাইট? তাইলে x1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে না, যখন আমি এটাকে লিখতে পারবো থিটা টাইমস বি, বুঝছেন? আচ্ছা, সিমিলারলি x2 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাহলে এটাকে লিখবো 1 মাইনাস থিটা টাইমস বি। তাহলে এই জিনিসটাকে লেখা যাবে কি, থিটা প্লাস 1 মাইনাস থিটা টাইমস বি, হুইচ ইজ হোয়াট, বি। শেষ। তার মানে এদের এই কনভেক্স কম্বিনেশনটাও এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। দেয়ারফর কনভেক্স কম্বিনেশন এই সেটে আছে, দেয়ারফর ইট ইজ দ্য কনভেক্স সেট, ওকে? আচ্ছা, নেক্সট এটা প্রমাণ করা লাগবে যে এই ইনইকুয়ালিটির যে সলিউশন সেট এইটা একটা কনভেক্স সেট, ওকে? স্যার আমাদের x1 আর x2 স্যার হচ্ছে আমাদের কনভেক্স কম্বিনেশন, সেটাও আর কি আমাদের বেসিক্যালি এই কনভেক্স সেটের মধ্যে পড়ে, এটা হচ্ছে কনভেক্স সেটের মধ্যে মানে এই সেটের মধ্যে পড়ে বলেই কনভেক্স এই সেটটা। যদি সেটের মধ্যে না পড়তো তাহলে আমরা এটাকে কনভেক্স সেট বলতাম না। হ্যাঁ, মানে কারণ স্যার হচ্ছে লাস্ট ক্লাসে তো আমরা a x1 হচ্ছে ইকুয়াল টু হ্যাঁ, next, consider the set of all points x such that g of x is less or equal to 0. অর্থাৎ এই ইনইকুয়ালিটির সলিউশন সেট এমন সব পয়েন্ট x যেগুলো এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করে। এখন আমরা দেখাবো যে এই সেটটা একটা কনভেক্স সেট। প্রসিজার কি আগের মতোই, দুইটা পয়েন্ট নিব এই সেটের থেকে x1, x2, এবং দেখাইতে চাইবো যে এই দুইটা কনভেক্স কম্বিনেশন এই সেটের মধ্যে আছে। তো এই সেটের মধ্যে থাকার কি হইলে এই সেটের মধ্যে থাকে, আচ্ছা প্রথমে কনভেক্স কম্বিনেশনটা লিখি। কনভেক্স কম্বিনেশন হইলে এইটা থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2। এই পয়েন্টটা এই সেটের মধ্যে থাকবে কখন, যদি এই পয়েন্টটা ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করে। এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করতে হলে কী করতে হবে, জি অফ দিস থিং লেস অর ইকুয়াল টু 0 হইতে হবে, রাইট? আচ্ছা, এখন চলেন দেখাই যে জি অফ দিস থিং ইজ লেস অর ইকুয়াল টু 0। এখানে একটা ক্রুশিয়াল অ্যাজাম্পশন আছে, সেটা কি, যে জি একটা কনভেক্স ফাংশন। যে কোনো ফাংশনের জন্য এই সেট, যে কোনো ফাংশন জি এর জন্য এই সেটটা কনভেক্স হবে না, ওকে? তবে জি যদি কনভেক্স ফাংশন হয় তাইলে এই সেটটা কনভেক্স হবে। আচ্ছা, কনভেক্স ফাংশনের ডেফিনিশন কি ছিল মনে আছে? ওই যে জেনসেন্স ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। জেনসেন্স ইনইকুয়ালিটি অনুযায়ী এইটা থেকে আমরা কি লিখতে পারবো, জি যদি একটা কনভেক্স ফাংশন হয় তাইলে দিস ইজ লেস অর ইকুয়াল টু থিটা টাইমস জি অফ x1 প্লাস 1 মাইনাস থিটা টাইমস জি অফ x2। এটাই জেনসেন্স ইনইকুয়ালিটি ছিল না? তো জি যেহেতু কনভেক্স ফাংশন তাহলে এটা ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। আচ্ছা, এখন দেখেন
থিটার রেঞ্জ কি? থিটার রেঞ্জ টু 0 থেকে 1-এর মধ্যে, রাইট? অর্থাৎ থিটাও একটা নন নেগেটিভ নাম্বার, 1 মাইনাস থিটাও একটা নন নেগেটিভ নাম্বার, অথবা পজিটিভ, মানে আপনার যেভাবে চিন্তা করতে সুবিধা হয় আর কি, এই দুইটাই নন নেগেটিভ নাম্বার। এখন দেখেন x1 তো এই সেটের মধ্যে ছিল, তাইলে x1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, রাইট? তাইলে g অফ x1 একটা নেগেটিভ নাম্বার হবে না? ওয়েল মানে নন পজিটিভ নাম্বার হবে, 0 হইতে পারে, মানে g অফ x1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দিস ইজ লেস অর ইকুয়াল টু 0, এই টার্মটা। সিমিলারলি g অফ x2 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ দিস ইজ লেস অর ইকুয়াল টু 0, রাইট? তো আমরা এটাকে লিখতে পারি দিস ইজ লেস অর ইকুয়াল টু থিটা টাইমস 0 প্লাস 1 মাইনাস থিটা টাইমস 0। বুঝতে পারছেন? হুইচ ইজ দিস ইজ ইকুয়াল টু 0 আর কি। এই জিনিসটা তো 0, কারণ থিটা টাইম 0 প্লাস 1 মাইনাস থিটা টাইম 0 তো 0 হবে। তাইলে শেষ প্রমাণ হয়ে গেল যে তাইলে এই পয়েন্টটা জি এর মধ্যে বসাইলে আমরা 0-তে ছোট একটা সংখ্যা পাবো, 0 পাবো অথবা 0-র কম একটা সংখ্যা পাবো। দেয়ারফর ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। দেয়ারফর x1 আর x2 ইনইকুয়ালিটি স্যাটিসফাই করলে এদের কনভেক্স কম্বিনেশন ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। দেয়ারফর দিস ইজ এ কনভেক্স সেট। ওকে, আচ্ছা। তো কনভেক্স সেটের প্রমাণগুলো আর কি সাধারণত এরকম হয়, আপনারা সেটের থেকে দুইটা পয়েন্ট ধরবেন, পয়েন্ট ধরে এদের কনভেক্স কম্বিনেশন বানাবেন, কনভেক্স কম্বিনেশন বানায় তারপরে এটা দেখানোর চেষ্টা করবেন যে ওইটা ওই সেটের মধ্যে থাকে। ঠিক আছে? হ্যাঁ, আর এটা দেখানোর জন্য হয়তো মাঝখানে কিছু ক্যালকুলেশন করা লাগবে। ওকে, এই আপনাদের নিউটনস মেথড পড়াইছিলাম? নিউটনস মেথড পড়াই নাই আপনাদের? হলি শিট, কেমনি কি? আচ্ছা, পড়াইছি তো মনে হয়। এই ভুলে যান নাই তো আবার? আপনি শিওর পড়াই নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় লাস্টবার পড়াইছিলাম, হতে পারে। মানে এই কোর্সে পড়াইছি নাকি নিউটনস মেথড? মানে স্যার হচ্ছে লাইক কনভেক্স অপটিমাইজেশন লাইক টপিকটার মধ্যে কোনো সাব টপিক এরকম? না না, আপনারা নিউমেরিক্যাল মেথড যে নিউটনস মেথড পড়ছেন ওইটাই স্যার। ওই যে অ্যাডিশন অ্যাক্সেলারেশন হচ্ছে যেটা বুঝতে হবে, ইকুয়েন্স অ্যাক্সেলারেশন। আচ্ছা থাক, রাখেন, সমস্যা নেই। আচ্ছা থাক, আমি বলবো না। ওকে, তাইলে আমরা ডিফাইন করে ফেললাম যে আমাদের এই কনস্ট্যান্টেড ইকুয়েশন একটা কনভেক্স সেট এবং এটা কনভেক্স ফাংশন। এখন এটা অপটিমাইজ করব। আচ্ছা, অপটিমাইজেশনের জন্য যেটা করে মানুষজন সেইটা হইল ইন্টেরিয়র পয়েন্ট মেথড ব্যবহার করে। ইন্টেরিয়র পয়েন্ট মেথডে কি করে? এই ইনইকুয়ালিটিটা কস ফাংশনের ভিতরে ঢুকায় দেয়। কেমনে? একটা ব্যারিয়ার ফাংশন দিয়ে। মনে আছে ব্যারিয়ার ফাংশন? ব্যারিয়ার ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা হলো ইনইকুয়ালিটি, মানে এমন একটা ফাংশন যেটার গ্রাফ হলো দেখতে এরকম। দিস ইজ মাই জি অ্যাক্সিস। তো জি যত নেগেটিভ থাকবে মানে এটা 0 কাছাকাছি থাকবে, আর জি যত 0 কাছাকাছি আসতে থাকবে এই ব্যারিয়ার ফাংশনটি ইনফিনিটিতে চলে যাবে। তো আমার বেসিক্যালি ডিজাইন ফিজিবল যে পয়েন্টগুলা, আমি যদি এই জি নেগেটিভ এই রিজনের কোনো একটা পয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট শুরু করি তাহলে কখনো জি পজিটিভে যাইতে পারবো না আর কি। ঠিক আছে, কারণ এখানে ইনফিনিটির একটা ব্যারিয়ার আছে। ওকে, তো ইন্টেরিয়র পয়েন্ট মেথড নাম বলে এই কারণ এটা সবসময় ফিজিবল সেটের ভিতরেই থাকে। কম্পেয়ার টু দ্যাট আপনি যদি অন্যান্য মেথড ইউজ করেন তাহলে ফিজিবল সেটের বাইরেও চলে যেতে পারে। আচ্ছা, তো এটা সলভ করার জন্য মানুষজন যেটা করে সেটা হইল একটা ব্যারিয়ার ফাংশন ইউজ করে। আচ্ছা, ব্যারিয়ারের কোএফিশিয়েন্টটা তো আবার 1/ρ দেওয়া লাগে। ব্যারিয়ার ফাংশন বেসিক্যালি একটা পেনাল্টি ফাংশন, যে পেনাল্টি ফাংশনটা হইল আপনাকে
ইনফিনিটি পেনাল্টি দিবে যদি আপনি ভায়োলেট করেন। ওকে, আচ্ছা, তারপর এইটার উপরে আপনার নিউটনস মেথড চালায়। ঠিক আছে, নিউটনস মেথড হইল আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটু স্লাইটলি সফিস্টিকেটেড ভার্সন। এই শেষ। আচ্ছা, এখন তাহলে নিউটনস মেথড কী জিনিস সেটা বলি। আচ্ছা, হ্যাঁ, আসলে কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম সলভ করার মানে টেকনিক এইটাই, সিম্পল টেকনিক। ঠিক আছে, মানে টেকনিক এইটা বলতে আসলে সব কিছু আমরা শিখে ফেলছি এতদিনে, এই কারণে এই টেকনিকটা সিম্পলি বলতে পারতেছি যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটাকে ব্যারিয়ারের মাধ্যমে অরিজিনাল কস্ট ফাংশনের সাথে ঢুকায় ফেলে এই পুরাটার উপর এখন নিউটনস মেথড চালায়। ওকে, আচ্ছা, তো এবার নিউটনস মেথড নিয়ে আলোচনা করি। হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, consider this problem, minimize f of x, একেবারে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনই দিলাম। আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন চালাই তখন কি করি, ধরেন কোনো একটা পয়েন্টে আসি এক্সকে, পরের পয়েন্টটা কেমনে বাইর করি, এই এক্সকে পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করি, রাইট, ডেল এফ অফ এক্সকে, তারপর পরের পয়েন্টটা বাইর করি কারেন্ট পয়েন্ট থেকে কোনো একটা লার্নিং রেট দিয়ে গুণ দিয়ে এই কাজটা করি, রাইট। মানে আমি একটা পয়েন্টে আসি, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করি, তারপরে গ্রেডিয়েন্ট যাই দিকে যেতে বলে তার অপোজিট দিকে যায়, তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকি আর কি। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টকে আপনি এইটা চিন্তা করতে পারেন যে আমরা ফাংশনে শুধু ফার্স্ট অর্ডার ইনফরমেশন ব্যবহার করতেছি। ফার্স্ট অর্ডার ইনফরমেশন ব্যবহার করতেছি বলতে এই এফ অফ এক্সের যদি আমি টেইলর এক্সপেনশন করতাম তাহলে কি পাইতাম, এফ অফ এক্স প্লাস এইচ এক্স জিরো যদি দেই, এটা আসতো এফ অফ এক্স জিরো প্লাস এইচ ট্রান্সপোজ ডেল এফ অফ এক্স জিরো, তারপর ডট ডট আরো টার্ম আসতো। তো আমরা বেসিক্যালি খালি এই গ্রেডিয়েন্ট ইনফরমেশন ব্যবহার করে এই এইচটা সেট করি, এমনভাবে সেট করি যাতে নিচে নামে। তো আমরা কি আরও ইনফরমেশন ব্যবহার করতে পারবো, যে ইনফরমেশন ব্যবহার করলে আমাদের হয়তো আরও ফাস্ট নিচে নামবে? হোয়াট ইফ উই অলসো ইউজ দ্য সেকেন্ড অর্ডার ইনফরমেশন? ওকে, আচ্ছা, এটা হলো মোটিভেশন সেকেন্ড অর্ডার ইনফরমেশনের ইউজ করার। প্রথমে ডিটেলসে যাওয়ার আগে আপনারা এই ফাংশনটার দিকে খেয়াল করেন যে হাফ এক্স ট্রান্সপোজ এ এক্স প্লাস বি ট্রান্সপোজ এক্স প্লাস সি, এটা মনে আছে? এটা কি জিনিস? কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক ফর্ম ইজ বেসিক্যালি এ ফ্যান্সি নেম ফর হাই ডাইমেনশনাল প্যারাবোলা। মানে ওয়ান ডাইমেনশনাল প্যারাবোলা হইলো, ওয়ান ডাইমেনশনাল কোয়াড্রেটিক ফাংশন হইলো এরকম, এটা হাই ডাইমেনশনাল জেনারেলাইজেশন হইলো এটা। তো একটা কোয়াড্রেটিক ফাংশনের মিনিমাম তো আমরা অ্যানালিটিক্যালি বের করে ফেলছি, যেটা মিনিমাম পয়েন্ট কি মনে আছে? আচ্ছা, এটা মিনিমাম পয়েন্ট আসছিল এইটা, এ ইনভার্স বি, এক্স্যাক্ট সলিউশন। আমাদের ধরেন কোনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট করার দরকার নেই, এক্স্যাক্টলি নিচে নেমে যাব। তো কোয়াড্রেটিক ফর্মের আমরা এক্স্যাক্ট সলিউশনটা জানি। আচ্ছা, এখন আমরা এই কোয়াড্রেটিক ফর্ম আর টেইলর এক্সপেনশনের যে আইডিয়াটা, যে আমরা আরও ফার্স্ট অর্ডার টার্ম ছাড়া আরও বেশি ইনফরমেশন ব্যবহার করতে পারবো নাকি, এগুলো জোড়া লাগায় হলো একটা ডিসেন্ট অ্যালগরিদম বানাবো। আচ্ছা, ডিসেন্ট অ্যালগরিদমটা হলো এরকম, ধরেন আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যে কোনো একটা ফাংশনকে মিনিমাইজ করা লাগবে, মিনিমাইজ এফ অফ এক্স। আমি কোনো একটা পয়েন্টে আছি, মানে মাই কারেন্ট পয়েন্ট ইজ এক্সকে, একটা ডিসেন্ট অ্যালগরিদম চালাবো যে আমি ধরেন ঠিক আছে, অথবা বললাম আমি এই জায়গায় আছি,
ঠিক আছে, এটা হলো আমার এক্সকে। আমি এক্সকে এর চারপাশে এফ অফ এক্সের একটা টেইলর এক্সপ্যানশন চিন্তা করি। ওকে, তাইলে এক্সকে এর চারপাশে টেইলর এক্সপ্যানশন নিলে, এবং টেইলর এক্সপ্যানশনে আমি সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত কনসিডার করি। সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত কনসিডার করলে আসবে এফ অফ এক্সকে প্লাস এইচ ট্রান্সপোজ ডেল এফ অফ এক্সকে প্লাস হাফ এইচ ট্রান্সপোজ এইচ অফ এক্সকে এইচ, যেখানে এইচ হইল আমি এক্সকে থেকে কতটুকু সামনে গেলাম, এটসেট্রা এটসেট্রা। তো এই টেইলর প্লাস ধরেন এরর থাকবে, এররটা নেগলেক্ট করতেছি। তো এই টেইলর এক্সপ্যানশনটা বেসিক্যালি যেটা করে সেটা হইল এইটার চারপাশে আপনার ফাংশনের একটা প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন বানায়। বুঝতে পারছি? মানে আমি এমন একটা প্যারাবোলা আঁকার চেষ্টা করতেছি যে প্যারাবোলাটা এই পয়েন্টে ফাংশনের সাথে ম্যাচ করে ইন সাম সেন্স। ওকে, আচ্ছা, এখন টাচও করবে। হ্যাঁ, মানে ম্যাচ করতে হলে তো টাচ করতেই হবে ডেফিনেটলি। ঠিক আছে, মানে এই পয়েন্টে অ্যাগ্রি করে, এই পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভও অ্যাগ্রি করে, সেকেন্ড ডেরিভেটিভও অ্যাগ্রি করে। ওকে, মানে আমরা হয়তো এমনি বলি যে একটা ট্যানজেন্ট লাইন হলো একটা কার্ভের একটা পয়েন্টে টাচ করে, এবং ট্যানজেন্ট লাইন সেই লাইনটাকে বলি যেই লাইনটার সাথে ওই পয়েন্টে কার্ভের স্লোপ ম্যাচ করে। ঠিক আছে, আর প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন করতে হইলে খালি স্লোপ ম্যাচ করলে হবে না, কার্ভেচারও ম্যাচ করতে হবে। কার্ভেচার ম্যাচ করা বলতে যেটা বোঝাচ্ছি যে আমি এমন একটা প্যারাবোলা আঁকতে পারি যেটা হয়তো নিচের দিকে বাঁকায়, কিন্তু ওইটার কার্ভেচার তো এই কার্ভের সাথে ম্যাচ করবে না, এই পয়েন্টে ম্যাচ করবে না, কারণ এই পয়েন্টে তো কার্ভটা উপরের দিকে বাঁকাইতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই প্যারাবোলা মিনিমাম পয়েন্ট আমরা বাইর করতে পারবো না এই ইকুয়েশন থেকে। এখানে আগের ইকুয়েশনে তো হাফ এক্স ট্রান্সপোজ এক্স প্লাস বি ট্রান্সপোজ এক্স প্লাস সি ছিল। এখানে এ কোনটা? এইচটা না? বুঝতে পারতেছেন কেন এইচটা এ? আর এখানে বি কোনটা? আচ্ছা, আমি কিসের রেসপেক্টে মিনিমাইজ করতেছি? এইচের রেসপেক্টে মিনিমাইজ করতেছি। বিটা হইল গ্রেডিয়েন্টটা। ঠিক আছে, অর্থাৎ দিস ইজ মাই এক্স কে। এখন আমি এমন একটা এইচ বাইর করার চেষ্টা করতেছি যে এইচটা হলো এই কার্ভটাকে মিনিমাইজ করবে, রাইট? তাইলে সেই এইচটার ভ্যালু কি? এইচ ট্রান্সপোজ সমান আমার হেসিয়ান ইনভার্স গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমি ধরেন এটা তো বোঝানোর জন্য টেইলর অ্যাপ্রক্সিমেশনটা লিখলাম। আচ্ছা, এখন চিন্তা করেন আমি গ্রেডিয়েন্ট ডিজাইন করলে কি করতাম? গ্রেডিয়েন্ট ডিজাইন করলে যেটা করতাম সেটা হলো এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করতাম, তারপরে গ্রেডিয়েন্টের দিকে হয়তো একটু আগাইলে হয়তো ধরেন এই জায়গায় আসতাম। কিন্তু এইটা করলে আমি এক স্টেপে ধরেন এই জায়গায় চলে আসতে পারবো। এটা কি বুঝতেছেন যে আমি যদি গ্রেডিয়েন্ট ডিসেন্টের তুলনায় এইচকে এইটা সেট করি তাহলে আরও ফাস্ট নিচে নামতে পারবো, উইচ শুড মেক সেন্স। মানে গ্রেডিয়েন্টে তো খালি ফার্স্ট অর্ডার ইনফরমেশন আছে, কার্ভেচার ইনফরমেশন নাই। এইখানে যেহেতু সেকেন্ড অর্ডার ইনফরমেশনও আছে, তাহলে এখানে আরও তাড়াতাড়ি সেকেন্ড অর্ডার ইনফরমেশন বের করে এই প্যারাবোলার নিচে চলে যাব। এই প্যারাবোলার নিচে যাওয়ার পর তারপর এই জায়গায় আরেকটা প্যারাবোলা আঁকবো। ঠিক আছে, এই জায়গায় প্যারাবোলা হয়তো এটার সাথে অলমোস্ট ম্যাচই করে ফেলবে। ঠিক আছে, এই জায়গায় প্যারাবোলাটা হয়তো এরকম হবে। তারপরে এইটার মিনিমাম হবে কোনটা? এইটা। তো এই জায়গায় আসবো, ধরেন অলমোস্ট আমি বলতে পারি যে মিনিমাম এবং কাছাকাছি অলমোস্ট মিনিমাতেই পৌঁছায় গেছি 2 স্টেপেই। কিন্তু গ্রেডিয়েন্ট ডিজাইন করলে আমার 2 স্টেপে, মানে এই জায়গায় আসতে 2 স্টেপে আসতে পারতাম না, আরও বেশ কয়েকটা স্টেপ পার করে আসতে হতো। ঠিক আছে, আচ্ছা, তবে হ্যাঁ, নিউটনস মেথডের অ্যালগরিদমটা বেসিক্যালি এইটাই। আপনাকে প্রত্যেক পয়েন্টে হইল এই জিনিসটা ক্যালকুলেট করা লাগবে, যে এক্সকে পয়েন্টে এইচকে ক্যালকুলেট করা লাগবে, যেখানে এইচকে ডেফিনিশন হইল এইচ অ্যাট এক্সকে
অর্থাৎ এক্সকে পয়েন্টে হেসিয়ানটা ক্যালকুলেট করা লাগবে আর এক্সকে পয়েন্টে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করা লাগবে। তারপরে এক্সকে প্লাস 1 হবে এক্সকে প্লাস এইচকে। আচ্ছা, তো হ্যাঁ, নিউটনস মেথডের অ্যালগরিদম এটাই শেষ। এখন এখানে কিছু ভেজাল আছে। আচ্ছা, ফার্স্ট ভেজাল যেইটা, ওয়েট, আচ্ছা সরি আমি একটা ভুল করছি, এখানে একটা মাইনাস ছিল, কোয়াড্রেটিক ফর্মের সলিউশন একটা মাইনাস ছিল, মাইনাসটা মিস করে ফেলছে। কারণ কোয়াড্রেটিক ফর্মের গ্রেডিয়েন্ট আসে হইলো এইটা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তো বিটাকে ওই সাইডে নিলে মাইনাস বি হবে, তারপর মাইনাস এ ইনভার্স বি হবে, মাইনাসটা ভুলে গেছিলাম। আচ্ছা, এখন এখানে একটা ক্যাচাল আছে। ক্যাচালটা হইল, বুঝতেই পারতেছেন কনভার্জেন্স ফাস্ট হবে, কিন্তু এটা একটা দাম দেওয়া লাগবে, একটা প্রাইস পে করা লাগবে। প্রাইসটা হইল যে আপনাকে প্রত্যেক ইটারেশনে হেসিয়ান ক্যালকুলেট করা লাগবে, এবং হেসিয়ান ক্যালকুলেট করা তো ডেফিনেটলি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার চেয়ে কঠিনই। আরও গ্যাজাল আছে, হেসিয়ানটা ইনভার্ট করা লাগবে। এখন হেসিয়ান যদি ইনভার্টিবল না হয় তাহলে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তো যদিও আমরা হয়তো কিছু অ্যাপ্রক্সিমেশন করতে পারি, মানে ইনভার্সেরও কিছু অ্যাপ্রক্সিমেশন আছে, সিউডো ইনভার্স নামক কিছু জিনিস আছে, যে একটা ম্যাট্রিক্স এক্স্যাক্টলি ইনভার্টিবল না হইলেও ইনভার্সের কাছাকাছি একটা ম্যাট্রিক্স আছে। তো অনেক সময় আর কি মানে সিউডো ইনভার্স এমনভাবেও ডিফাইন করা যায় যে আপনার এই কন্ডিশনটা আসছিল কেমন, বেসিক্যালি এই ইকুয়েশনটা সলভ করিতে আসছিল এক্স প্লাস বি ইকুয়াল টু 0, রাইট? তো এক্স প্লাস বিকে 0 সেট না করে আমরা এক্স প্লাস বি এর 2 নর্ম L2 নর্মটাকে মিনিমাইজ করলে একটা ইনভার্স পাওয়া যায়, এগুলোকে সিউডো ইনভার্স বলে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছি যে হয়তো এক্স্যাক্টলি ইনভার্স না করতে পারলে যে অ্যাপ্লাই করা যাবে না, মেবি নট ট্রু, সিউডো ইনভার্স ইউজ করে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এখানে কিছু এক্সট্রা ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে, তো এক্সট্রা ক্যালকুলেশনগুলো হয়তো খুবই বড় যদি মডেল হয় আপনার, যেমন কারেন্ট নিউরাল নেটওয়ার্কে ফর এক্সাম্পল যে আপনার বিলিয়নস অফ প্যারামিটার্স আছে, অনেক বড় হইলে হয়তো এই ক্যালকুলেশনটা এত বেশি কস্টলি হয়ে যাবে যে মানুষ এটা আর করে না, গ্রেডিয়েন্ট ডিসেন্টই চালায়। তবে কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমে আর কি সাধারণত এই ক্যালকুলেশনগুলো একটু অত বেশি ইয়া থাকে না, অত হান্ড্রেডস অফ বিলিয়নস অফ প্যারামিটার থাকে না, এই কারণে মানুষজন এই ক্যালকুলেশনটা করতে পারে। ওকে, আচ্ছা, আর অনেক সময় কনভেক্স অপটিমাইজেশনে যেই কস্ট ফাংশনগুলো অ্যারাইজ করে ওইগুলা স্ট্রিক্টলি কনভেক্স হয়, জাস্ট কনভেক্স না, স্ট্রিক্টলি কনভেক্স ফাংশন হইলে আপনার হেসিয়ানটাকে কি স্ট্রিক্টলি পজিটিভ ডেফিনিট হইতে হবে, তার মানে ওখানে কোনো জিরো আইজেন ভ্যালু থাকবে না। তো জিরো আইজেন ভ্যালু না থাকলে ইনভার্স করা যাবে। ঠিক আছে, তো এটা হলো এটা। তো দিস ইজ নিউটনস মেথড। আচ্ছা, তাইলে আমরা আমাদের কনভেক্স অপটিমাইজেশনে, তো আমাদের কনভেক্স অপটিমাইজেশনের ফর্মুলেশন কী ছিল? ফর্মুলেশন ছিল এইটা, যে আমরা মডিফাই করছিলাম আমাদের কস্ট ফাংশনটাকে 1/ρ p ব্যারিয়ার g of x equals to b, রাইট? আচ্ছা, এটাকে আমি ধরেন এই সবগুলোকে একসাথে f টিল্ডা লিখলাম, মানে এটা আমাদের মডিফাইড কস্ট ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এই মডিফাইড কস্ট ফাংশনের উপর এখন নিউটনস মেথড চালাবো। কেমনে চালাবো দেখেন, আমি ধরেন একটা পয়েন্টে আছি এক্সকে, কারেন্ট পয়েন্টে আছি, এই এক্সকে পয়েন্টে এফ টিল্ডা এক্স এইটার একটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন লিখবো, আগে যেরকম লিখছিলাম, অর্থাৎ মিনিমাইজ এফ টিল্ডা অফ এক্স কে প্লাস এইচ ট্রান্সপোজ ডেল এফ টিল্ডা এক্স কে প্লাস হাফ এইচ ট্রান্সপোজ এইচ এক্স কে এইচ। ঠিক আছে,
জাস্ট সেকেন্ড অর্ডার টেইলর অ্যাপ্রক্সিমেশন করছি, আর আমাদের কন্ডিশন তো আছেই। অর্থাৎ আপনাদের অরিজিনালি নিউটনস মেথড পড়ানোর সময় বেসিক্যালি একটা আনকনস্ট্রেন্ট কোয়াড্রেটিক ফর্ম দিছিলাম, এখন একটা কনস্ট্রেন্ট কোয়াড্রেটিক ফর্ম আসছে। তো এখন নিউটনস মেথডের কনস্ট্রেন্ট ভার্সনটা কী হবে সেটা বাইর করব, বুঝতে পারতেছেন? আচ্ছা, তো যেহেতু তো কনস্ট্রেন্ট ভার্সনের ধরেন আমাদের তো কন্ডিশন জানাই আছে, কেকেটি কন্ডিশন, রাইট? আচ্ছা, এইখানে ইকুয়ালিটি কনস্ট্রেন্ট কয়টা আছে বলতে পারবেন? এখানে ইকুয়ালিটি কনস্ট্রেন্ট কিন্তু একটা না, এক্সের যা সাইজ, এক্স একটা ভেক্টর, এক্সের মধ্যে যদি এনটা কম্পোনেন্ট থাকে, এখানে বেসিক্যালি এনটা ইকুয়ালিটি কনস্ট্রেন্ট আছে। মানে ধরেন আপনার এ তো একটা ম্যাট্রিক্স, আর এক্স হইল একটা ভেক্টর, আর এটা হইল আমাদের বি। তো এখানে কনস্ট্যান্ট আসে আসলে এনটা মানে এইটা টাইমস এইটা সমান এইটা হইতে হবে, এইটা টাইমস এইটা সমান এইটা হইতে হবে, এইটা টাইমস এইটা সমান এইটা হইতে হবে। এনটা কনস্ট্যান্টকে আমি কাইন্ড অফ একসাথে মার্জ করে এখানে লিখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলোর যদি আলাদা করে লিখতাম তাহলে এরকম হইতো A1 ট্রান্সপোজ X ইকুয়ালস টু B1, A2 ট্রান্সপোজ X ইকুয়ালস টু B2 ডট ডট ডট, AN ট্রান্সপোজ X ইকুয়ালস টু BN। আলাদা করে লেখার কারণ কি? কারণ প্রত্যেকটি ইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্য আমার একটা করে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখি। ল্যাগ্রাঞ্জিয়ানটা কী হবে? ল্যাগ্রাঞ্জিয়ানটা হবে হলো এই জিনিসটা, this is my L plus lambda 1 A1 transpose X minus B1 plus lambda 2 A2 transpose X minus B2 plus lambda n transpose X minus Bn. Okay, আচ্ছা, এটার উপর কেকেটি কন্ডিশন চালাইলে কি পাবো? ওকে, কি পাবো বলি আমি। এটাকে না লিখি, বুঝা নিয়েন। এইটার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে উইথ রিসপেক্ট টু এইচ অ্যান্ড ল্যামডা। আচ্ছা, এইচের রিসপেক্ট টু ডেরিভেটিভ করলে কী পাবো? এটা তো একটা কোয়াড্রেটিক ফর্ম, কোয়াড্রেটিক ফর্মের গ্রেডিয়েন্ট তো জানি। যদি ওই তো কোয়াড্রেটিক ফর্মের গ্রেডিয়েন্ট কি মনে আছে? হাফ এক্স ট্রান্সপোজ এ এক্স প্লাস বি ট্রান্সপোজ এক্স প্লাস সি হইলে গ্রেডিয়েন্ট হইলে এক্স প্লাস বি হয়, রাইট? কিছুক্ষণ আগে তো করলাম। তাহলে এইটার গ্রেডিয়েন্ট কী হবে উইথ রিসপেক্ট টু এক্স? আচ্ছা, এখন তো এক্স না, এখন এইচ। উইথ রিসপেক্ট টু এইচ এল এর গ্রেডিয়েন্ট হবে হইল এইটা, আমরা যাবে গা এইচ টাইমস এইচ প্লাস ডেল্টা এফ। এখানে বি এর রোল তো ডেল্টা এফটা প্লে করতেছে, বুঝতে পারছেন? এখনও কাজ শেষ হয় নাই, কারণ এগুলো তো গ্রেডিয়েন্ট বাইর করা লাগবে। আচ্ছা, এইটার গ্রেডিয়েন্ট কী হবে? এটা কি জানেন যে আমার যদি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট থাকে, এই ডট প্রোডাক্টের গ্রেডিয়েন্ট কী হয়? তো ধরলাম দিস ইজ মাই এফ অফ এক্স, এটার এফ নাম না দেই, অন্য একটা ফাংশন নাম দেই, পি অফ এক্স। তাহলে গ্রেডিয়েন্ট অফ পি কী হবে? এটা হবে এ। কেন হবে চিন্তা করেন। এ ট্রান্সপোজ এক্স মানে কি? a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 an xn। x1 এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে পাবো কি? a1, শুধু a1 পাবো, x1 মানে পার্শিয়াল ডেরিভেটিভ। x2 রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পাবো a2, ডট 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 xn রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পাবো an। গ্রেডিয়েন্টটা কি? এই সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভকে একটা ভেক্টরে লিখলেই তো যেই ভেক্টরটা পাওয়া যায় ওইটা তো গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা কি? এটাই আসছে না, এ যেই ভেক্টরটা সেটাই আসছে না, রাইট? তাহলে এইটার গ্রেডিয়েন্ট কী হবে? এটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তো এটা চলে যাবে, তাই এটার গ্রেডিয়েন্ট হবে a1। আচ্ছা, আমি অনেক টিক্স করে লিখতেছি, সব জায়গায় হইল
বারটা দেয়নি, আপনারা বুঝে নিন। তাইলে এইটার ইয়া হইল λ1 a1 বার, এটাটা আসবে λ2 a2 বার প্লাস ডট 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 λn an বার, রাইট? আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি। আচ্ছা, আমরা যদি এইটা চিন্তা করি, আমরা যদি ল্যামডাগুলো দিয়ে একটা ভেক্টর বানাইতাম, অর্থাৎ λ1 λ2 ডট 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 λn, অর্থাৎ আমাদের ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের যদি একটা ভেক্টর বানাইতাম, তাইলে এইটাকে কি লিখতে পারতাম? এটাকে লিখতে পারতাম এ ট্রান্সপোজ ল্যামডা। কেন বলি, এই A1 পাইছিলাম কই থেকে? বেসিক্যালি এ ম্যাট্রিক্সের রোগুলাই এটা ছিল না, মনে আছে যে আমার ইকুয়ালিটি কনস্ট্যান্টটা ছিল ax = b, ওইটা থেকে বাঙাই তো লিখছিলাম যে a1 ট্রান্সপোজ x = b1, a2 ট্রান্সপোজ x = b2 ডট 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 ডট, ঠিক আছে? তাইলে এই a1 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, ওই এলিমেন্টগুলো হইল এই a এর ফার্স্ট রোতে আছে, ঠিক আছে? এটুর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেকেন্ড রোতে আছে, ডট 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 ডট। না না, ল্যামডা তো আলাদা আরেকটা ভেক্টর। ওকে, বুঝতেছেন? আচ্ছা, তো তাইলে এর রো ব্লক ম্যাট্রিক্স, তো এটার ইয়া রোগুলো হইল এইটা a2 ট্রান্সপোজ, রাইট? আচ্ছা, তাইলে আমার এটা ছিল আমার এ ম্যাট্রিক্সটা। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? এ ট্রান্সপোজ হবে এই ম্যাট্রিক্সটা a1 a2 ডট 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 n। ওকে, তাইলে এবার এ ট্রান্সপোজের সাথে যদি ল্যামডা গুণ দিই, তাইলে λ1 λ2 λn হবে। তো গুণ দিলে বেসিক্যালি আপনার কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে ব্লক ম্যাট্রিক্স হিসাবে যে গুণ দেওয়া যায় এটা কি জানেন? যে ম্যাট্রিক্সের মধ্যে যদি ম্যাট্রিক্স থাকে তাহলে ওইগুলোকে সংখ্যার মতোই গুণ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ডিমেনশন ম্যাচ করলে করা যায়। আচ্ছা, আপাতত মাইনে নেয়, ঠিক আছে? আচ্ছা, এবং এই এক্সপ্রেশনটাকে সাকসিন্টলি এমনি লেখা যায়। ওকে, হয়তো আইডিয়াটাই মেইন। আমার আসলে আপাতত হয়তো নোটেশনটা একটু আপনারা হাতে ক্যালকুলেশন করলেই বুঝে যাবেন, ঠিক আছে? তাইলে ল্যাগ্রাঞ্জিয়ানের এইচের রেসপেক্টে গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম। আর আমাদের অরিজিনাল ইকুয়ালিটি কন্ডিশন কী ছিল, মানে ইকুয়ালিটি কনস্ট্যান্টটা কী ছিল? এইটা ছিল। আচ্ছা সরি, কেকেটি কন্ডিশন কী বলে? কেকেটি কন্ডিশন বলে এই গ্রেডিয়েন্টটাকে কী হইতে হবে? 0 হইতে হবে, রাইট? অর্থাৎ h × h প্লাস ডেল এফ প্লাস এ ট্রান্সপোজ ল্যামডা সমান সমান 0 হইতে হবে। আর আমাদের অরিজিনাল, আচ্ছা এখন হইল এইচটা কি? এইচটা হইল আমরা কত দূর আগাবো সেইটা।
আচ্ছা আমি ধরেন এক্স কে তে বসেছিলাম, আমার অরিজিনাল পয়েন্ট ছিল এক্স কে, আমি হয়তো এক্স কে থেকে এক্স কে প্লাস এইচে যাব, ঠিক আছে। আচ্ছা এই এইচটাই বের করার জন্যই তো এত কুস্তাকুস্তি করতেছি। তো এখন দেখেন অরিজিনালি যেহেতু এক্স কে তে ছিলাম, এক্স কে অবশ্যই এই কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করতে হবে, রাইট? অর্থাৎ এ এক্স কে সমান সমান বি হইতে হবে। আচ্ছা নতুন যেই পয়েন্টে যাব ওইটাকেও এক্স কে স্যাটিসফাই করতে, ওইটাকেও এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে না? এটা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কী বলে যে আমি মিনিমাইজেশন শুধু সেই পয়েন্টগুলোর উপরেই চালাবো যে পয়েন্টগুলো ফিজিবল, রাইট? বুঝতেছেন? আচ্ছা তাইলে এ এক্স কে প্লাস এইচ এটা সমান সমানও বি হইতে হবে, রাইট? মানে আমি কারেন্ট যে পয়েন্টে আছি সেইটা কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে, নতুন পয়েন্টটাও কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে। তাইলে আপনার এইটার জন্য ইকুয়েশনটা কী হবে? আচ্ছা এই ইকুয়েশন থেকে কী লেখা যায়? এই ইকুয়েশন থেকে লেখা যায় এক্স কে প্লাস এইচ সমান সমান বি, রাইট? বুঝতেছেন? এটা সমান কি? এটা সমান তো বি, তাহলে এইচ সমান কি? 0। আর ইউ উইথ মি? আচ্ছা তাহলে এইটা হইলো আমার আরেকটা কন্ডিশন, এইচ সমান সমান 0। ওকে, এইটাকে আমি এখন এমনি লিখি এ ট্রান্সপোজ ল্যামডা ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এফ, আর এটা সমান সমান 0। এই ইকুয়েশনটাকে, এটা কিন্তু ধরেন একটা ম্যাট্রিক্স ভেক্টর ইকুয়েশন আর কি, ঠিক আছে? এইচ একটা ভেক্টর, ল্যামডা একটা ভেক্টর, এই ক্যাপিটাল এইচ একটা ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটারে একসাথে একটা ম্যাট্রিক্স ফর্মেটে লেখা যায়, সেটা হলো এমনি এইচ এ ট্রান্সপোজ এ 0। দেখেন whether this makes sense or not। আপনি এগুলোকে সংখ্যার মতোই গুণ দিতে পারবেন, ডাইমেনশন ম্যাচ করে সবগুলার, ঠিক আছে? তো এইটার সাথে এটা গুণ দিলে কি পাইতাম? এইচ ইন্টু এইচ প্লাস এ ট্রান্সপোজ ল্যামডা পাইতাম, হুইচ ইজ দিস। তারপর এখানে সাইডে পাইতাম মাইনাস ডেল এফ, হুইচ ইজ দিস। আর এইটার সাথে এটা গুণ দিলে এ ইন্টু এইচ পাইতাম, 0 ইন্টু ল্যামডা পাইতাম, আর লাস্টে 0 পাইতাম, ঠিক আছে? তো এইটা হইল কনস্ট্যান্ট অপটিমাইজেশনের জন্য নিউটনস মেথড অ্যাপ্লাই করতে হইলে এই ম্যাট্রিক্স ইকুয়েশনটা সলভ করা লাগবে। ওকে, আমরা আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনে বেসিক্যালি এইটা করতাম যে এইচ টাইমস এইচ সমান সমান মাইনাস ডেল্টা এফ, এটা সলভ করতাম। এটা সলভ করে ধরেন এইচ ইনভার্স ডেল্টা এফ লিখতাম। এখন এই জিনিসটা সলভ করা লাগবে, এটা হলো কনস্ট্যান্ট অপটিমাইজেশনের জন্য নিউটনস মেথড। তো যদি আপনার ফাংশনটা স্ট্রিক্টলি কনভেক্স হয়, অর্থাৎ যদি এইচ ইনভার্টিবল হয়, সোজা কথা হইলে এটা এইচ যদি ইনভার্টিবল হয় তাহলে এটাকে ইনভার্ট করা যাবে। ওকে, তো বুঝতে পারতেছেন যে অপটিমাইজেশন চালানোর জন্য আমাদের ব্যাক এন্ডে একটা মেট্রিক সলভার চালানো লাগে, ওই যে এক্স ইকুয়াল টু বি সলভ করতে পারে এরকম একটা অ্যালগরিদম চালানো লাগে। তো আপনার লিনিয়ার ইকুয়েশন সলভ করা বা লিনিয়ার অ্যালজেব্রা প্রবলেম সলভ করা আর কি অনেক অনেক প্র্যাকটিক্যাল ইউজ আছে, ঠিক আছে? তো অপটিমাইজেশন অ্যালগরিদমগুলোর ব্যাক এন্ডে বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রাই চলে। ওকে, তো এটা যদি সলভ করেন, এটা সলভ করলে তাইলে আপনি এইচ কে পাবেন আর কি। এইচ কে পাবেন, আপনাকে সাথে ল্যামডাকেও দিয়ে দিবে, যদি আমাদের হয়তো ল্যামডাকে এগুলো দরকার নাই। তো এটাই, তারপরে এইচ কে পাবেন, তারপরে এইচ কে থেকে নতুন পয়েন্টে যাবেন, নতুন পয়েন্টে যেয়ে আবার এই অ্যালগরিদম চালানো লাগবে, ঠিক আছে? তো প্রত্যেক পয়েন্টে এই সিস্টেমটা বানানো লাগবে। এটা একটা নামও আছে, এটাকে কেকেটি সিস্টেমও বলে। কেকেটি সিস্টেম কেন বলে? কারণ কেকেটি কন্ডিশন থেকে এই সিস্টেমের ইকুয়েশনসগুলো পাইছে, ঠিক আছে? এইটাই তো আমাদের সিলেবাস এখানেই শেষ।
ওকে, অনেক কিছু পড়াইছি, অনেক দূর চলে আসছি পড়াইতে পড়াইতে। তাইলে আমাদের ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য আরেকটা কাজও করা যায়, আপনারা এখানে চাইলে প্রাইমাল ডুয়াল ইটারেশনও চালাইতে পারেন। মানে আমাদের হইল প্রাইমাল ডুয়াল ইটারেশন চালাইতে গেলে আবার ভেজাল হয়ে যেতে পারে, থাক থাক ওই ডাইরেকশনে না যাই। আচ্ছা, তাইলে আমাদের ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন সলভ করার জন্য যেটা করা লাগবে সেটা হইলো, প্রথমে আমরা কী শিখলাম, কনভেক্স সেট কী জিনিস দেখলাম, কনভেক্স ফাংশন কী জিনিস দেখলাম, তারপর ডিসিপ্লিন কনভেক্স ফাংশন কেমনে বানায় সেটা দেখলাম, ডিসিপ্লিন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম কেমনে লিখে সেটা দেখলাম। লেখার মেথডটা কি, যে আমার কস্ট ফাংশনটাকে কনভেক্স হইতে হবে এবং যে কনস্ট্যান্টগুলা, ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলোকে লিনিয়ার হইতে হবে আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলোকে কনভেক্স হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরকম একটা সিস্টেম লেখার পর তারপরে এটা সলভ কেমনে করে, ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটাকে ব্যারিয়ারের মাধ্যমে ব্যারিয়ার ফাংশন ব্যবহার করে আপনার অরিজিনাল কস্ট ফাংশনে ঢুকায় দেয় একটা নতুন বানায়, নতুন কস্ট ফাংশন বানায়। নতুন কস্ট ফাংশন বানানোর পরে এইটার উপর নিউটনস মেথড চালায়। তারপরে আমরা নিউটনস মেথড ডিসকাস করলাম যে নিউটনস মেথডে কী করে, যে আপনার বেসিক্যালি হেসিয়ান ক্যালকুলেট করে করে আরও ফাস্ট নিচে যায়। টু বি ব্রুটালি অনেস্ট, যে এটাতে যদি নিউটনস মেথড চালাইতে হবে এটার কোনো এরকম নিয়ম নাই। আপনি চাইলে গ্রেডিয়েন্ট ডিসেন্টও চালাতে পারেন, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্টও চালাতে পারেন, তবে আপনাকে কনস্ট্যান্টটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাতে যান, কারণ এখানে তো আমাদের কনস্ট্যান্টের ইনফরমেশন বেসিক্যালি ইকুয়েশন ইনকোডেড। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালানোর সময় আমাকে এমন একটা এইচ সিলেক্ট করতে হবে যেটা, যে এইচটা এই কোয়েশনটাকে স্যাটিসফাই করে। ঠিক আছে? তো যদিও এই কন্ডিশন ডিরাইভ করা সম্ভব। আচ্ছা, এনিওয়ে, মানে Newton's method is one way to solve a convex optimization problem which is relatively efficient. ওকে, তবে দিস ইজ নট দি অনলি ওয়ে। আপনি চাইলে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে আসতে পারেন। তারপর আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে ভ্যারিয়েশনগুলো দেখছি, ধরেন অ্যাডাম, আরএমএস প্রপ, অ্যাডাগ্রেড, ঠিক আছে, ওইগুলো ইউজ করতে পারেন। এবং যা যা ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আমরা যা যা ডেভেলপ করছি সব কিছুই ব্যাকএন্ডে ইউজ করতে পারেন। ঠিক আছে? কারণ আপনার অপটিমাইজেশন প্রবলেম আর অপটিমাইজেশন মেথড এই দুইটা তো ইন সাম সেন্স ইন্ডিপেন্ডেন্ট। আপনি গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করার পর বা প্রবলেমটা ফর্মুলেট করার পর যে কোনো প্রবলেমে যে কোনো মেথড দিয়ে সলভ করতে পারেন। ওকে, আচ্ছা, এই তো ওকে, শেষ আমাদের কোর্স। আরও এক সপ্তাহ ক্লাস হবে, প্রবলেম সলভ করাবো নি আপনাদের। ওকে, মিডের পরে কি কি দেখলাম? মিডের পরে অটোমেটিক ডিফারেন্সিয়েশন আরেকবার রিভিউ করছিলাম সম্ভবত। তারপর কনস্ট্যান্ট অপটিমাইজেশনই পড়লাম অনেকক্ষণ। তারপর ডুয়ালিটি পড়লাম। ডুয়ালিটি পড়ার পর স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্টের সিমুলেটেড অ্যানালিং, এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। তারপরে ডুয়াল প্রবলেম সলভ করা এবং প্রাইমাল ডুয়াল ইটারেশন, ডুয়াল এসেন্ট, এগুলো নিয়ে কথা বলছি। তারপরে কনভেক্স অপটিমাইজেশন নিয়ে কথা বললাম। এই তো, আরও এক সপ্তাহ আছে, যেহেতু আরও টপিক পড়ানো যায়, আর ইচ্ছা করতেছে না, টায়ার্ড হয়ে গেছে। ব্যারিয়ার ফাংশন আর হ্যাঁ, ও রোটা কেমনি ডিটারমাইন করে? ও আচ্ছা আচ্ছা, এখানে তো বলি নাই। এখানে আমি যেটা লিখছিলাম সেটা হইলো যে মডিফাইড কস্ট ফাংশনটা ছিল এরকম, 1/ρ পি ব্যারিয়ার অফ জি, রাইট? আচ্ছা, রোটা হইলো ওই যে আমাদের ওই মেথডে যাইতে হবে। রো আপনি একটা ধরেন একটা ভ্যালু থেকে শুরু করবেন, ধরুন রো ইকুয়াল টু 10, তারপরে এটা সলভ করবেন, সলভ করে কোনো একটা মিনিমাতে পৌঁছাবেন, তারপরে রো ইনক্রিজ করা লাগবে, তারপরে আবার চালানো লাগবে। মানে আইডিয়ালি তো রো ইকুয়ালস টু রো টেন্ডস টু ইনফিনিটিতে আমার অ্যাকচুয়াল সলিউশনটা পাওয়া যাবে আর কি। ঠিক আছে? যদিও আমরা ইনফিনিটি পর্যন্ত যাই না, আমরা হয়তো কোনো একটা বড় ভ্যালুতে যেয়ে থেমে যাই। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, এখানে হয়তো আমার এটা বলাটা মিস হয়ে গেছে যে এটা একবার চালাইলে হবে না,
রোয়ের একটা ভ্যালুর জন্য কনভার্স করাইতে হবে, তারপর আবার রোয়ের ভ্যালু বাড়ায় আবার কনভার্স করাইতে হবে। এবার মাল্টিপল টাইমস কনভার্স করে তাহলে আপনি রো ইকুয়ালস টু 10,000-এ যে হয়তো থেমে যাবেন, ঠিক আছে? ওইটার পরে আর হয়তো যার দরকার নেই আপনার এরকম। মানে এমন বলতে পারেন যে স্যার 10,000 থেকে কেন শুরু করলাম না? আচ্ছা, 10,000 থেকে শুরু করলে যেটা হবে সেটা হইলো আপনার শুরুতেই এই পেনাল্টির ভ্যালুটা এত বেশি ছোট হয়ে যাবে যে আপনার ওটার উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালানো কঠিন হয়ে যাবে। ওকে, কারণ রো ইকুয়ালস টু 10,000 মানে কি 0.001 টাইম সামথিং। তো আপনার ইনিশিয়ালি আর কি গ্রেডিয়েন্টটা অনেক ছোট হয়ে যাবে। এই কারণে আমরা আগে বড় পেনাল্টি দিয়ে, বড় ব্যারিয়ার দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে আগে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হইল, পেনাল্টি ফাংশনে 1/ρ থাকে না, রো থাকে। পেনাল্টি ফাংশনে রো বাড়াইতে মানে, আর এখানে 1/ρ মানে এখানে ইন সাম সেন্স এটার এফেক্টটা কমাইতে হয়, আর পেনাল্টি ফাংশনের ক্ষেত্রে এফেক্টটা বাড়াইতে হয়। ওকে, কেন কমাতে হয়? কারণ আমার ব্যারিয়ার ফাংশনটা তো দেখতে হয় এইরকম। তো ধরেন এই জায়গায় তো কোনো পেনাল্টি থাকার কথা না, কিন্তু ব্যারিয়ার ফাংশনে কিছু পরিমাণ পেনাল্টি থেকে যায়। তো আপনি যখন রো বাড়াইতে থাকেন তখন 1/ρ কমে, 1/ρ কমলে ব্যারিয়ার ফাংশনটা বেসিক্যালি আরও শার্প হইতে থাকে। তো এই জায়গার পেনাল্টিগুলো কমতে থাকে, আর এই জায়গায় আপনি বুঝতে পারছেন তো, রাইট?